আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা আসামের একটা কেস। আসামের একটা হাই প্রোফাইল কেস, যেটাকে বন্দনা কলিতা কেস নামে পুরো ভারতের লোকজন জানে। ঘটনাটা ঘটেছিল 2022 সালে। সাধারণত আমরা দেখি যে অপরাধীরা পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়ায়, কিন্তু এই ঘটনাতে বারবার অপরাধী পুলিশের কাছে গিয়ে তাগাদা করেছিল যে কে অপরাধ করেছে সেটাকে যেন তাড়াতাড়ি খুঁজে বের করা হয়। একবার তো সে পুলিশ কমিশনারের দপ্তরেও গিয়ে পৌঁছে গেছিল যে পুলিশ ঠিকমতো কাজ করছে না, তদন্ত ঠিক হচ্ছে না। তিনি যেন বিশেষভাবে আগ্রহ দেখিয়ে এই কেসটাকে সলভ করার চেষ্টা করেন। তো কি ছিল সেই ঘটনাটা, সেটাই আজকে শোনাবো। 29 অগস্ট 2022 সাল, বন্দনা কলিতা নামের একজন ভদ্রমহিলা, বয়স 32 বছর, তিনি নুনমাটি নামের একটা এরিয়া, সেখানকার পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছেছিলেন। জানিয়েছিলেন যে তার হাজবেন্ড আর তার শাশুড়ি একসাথে নিখোঁজ হয়েছে। তাদের সাথে তিনি কোনো রকম যোগাযোগ করতে পারছেন না। শাশুড়ি হাজবেন্ড দুজনেই নিজের নিজের মোবাইল ফোন পর্যন্ত বাড়িতেই রেখে চলে গেছেন। শাশুড়ি একজন বিদ্যুৎ বিভাগের সরকারি কর্মচারী, বর্তমানে তিনি রিটায়ার্ড। আর তার একজন হাজবেন্ড, শাশুড়ির নাম শঙ্করী দেবী আর তার হাজবেন্ডের নাম অমরজ্যোতি দে। দুজনেই কোথায় চলে গেছেন তিনি নিজের বিভিন্ন আত্মীয় স্বজন সবার কাছে খোঁজ নিয়েও বুঝতে পারছেন না যে তারা দুজন কোথায় আছে। পুলিশ স্টেশনে তিনি শাশুড়ির আর হাজবেন্ডের মিসিং কমপ্লেন করে এসেছিলেন। প্রায় 3 মাস পরে 21 নভেম্বর 2022 যে ভদ্রমহিলা শঙ্করী দেবী নিখোঁজ হয়েছিলেন, তার এক ভাইপো নাম নির্মাল্য দে, সে পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিল যে তার যে পিসি যে নিখোঁজ হয়েছে তার এটিএম থেকে বারবার কেউ টাকা তুলছে। পুলিশ যখন এই ব্যাপারটা জানতে পারে তখন পুলিশ টিম মনে করেছিল যে শঙ্করী দেবীর ব্যাংক ট্রানজাকশনের উপর যদি নজর রাখা যায় তাহলে বোঝা যাবে যে শঙ্করী দেবী কোথা থেকে টাকাটা তুলছেন, তাহলে হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে। আর যদি শঙ্করী দেবী টাকাটা না তুলে অন্য কেউ তার এটিএম কার্ড ব্যবহার করছে, সেক্ষেত্রেও তাকে অ্যারেস্ট করে শঙ্করী দেবীর ঠিকানাটা পাওয়া যাবে। পুলিশ তারপর থেকেই শঙ্করী দেবীর ব্যাংকের বিভিন্ন ট্রানজাকশনের উপরে নজর রাখছিল। নজর রাখতে রাখতে যে শঙ্করী দেবীর অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলছিল তার খোঁজও পায় পুলিশ টিম, তার লোকেশন পাওয়া যায়। গিয়ে পুলিশ টিম যাকে সামনে দেখে সে কিন্তু আদৌ শঙ্করী দেবী ছিল না, সে ছিল শঙ্করী দেবীর পুত্রবধূ বন্দনা কালিতা। বন্দনা কালিতাকে পুলিশ টিম পুলিশ স্টেশনে ডাকে, শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরে সে খুব নর্মাল ভাবে উত্তর দিয়েছিল যে তার শাশুড়ির এটিএম কার্ড সবসময় তার কাছেই থাকে, সেই ব্যবহার করে, সেই টাকা তোলে, তোলার পরে গিয়ে শাশুড়িকে টাকা দিয়ে আসে। শাশুড়ি বৃদ্ধা মহিলা, বাইরে তিনি যান না। তবে শাশুড়ির মোবাইল ফোনটা তিনি সঙ্গে নিয়ে যাননি, তিনি বাড়িতেই রেখে গেছেন। এটিএমটা তার কাছেই থাকে। সে সংসার খরচের জন্য বিভিন্ন টাকা পয়সা শাশুড়ির এটিএম থেকেই তোলে, কারণ তার হাজবেন্ড বিশেষ কিছু কাজ করে না। শাশুড়ি কাজ করতেন, তার সঞ্চিত টাকা বা বর্তমানে তার যে পেনশন সেই অ্যাকাউন্টে আসে, সেখান থেকে খরচের জন্য টাকা পুত্রবধূই বহু বছর ধরে তুলে আসছে। অর্থাৎ তাতে সন্দেহের কিচ্ছু নেই। পুলিশ টিমও বুঝতে পারে যে হ্যাঁ, তারা যে ভাবছিল যে এটিএম ট্রানজাকশনের মাধ্যমে তারা অপরাধীকে বা শঙ্করীদেরকে খুঁজে বের করবে, সেটা হয় না, ছেড়ে দিতে হয় বন্দনাকে। নির্মাল্য দে আবার কেসটার ব্যাপারে খবর নিতে পুলিশ স্টেশনে এসেছিল।
সে পুলিশ টিমকে জানায় যে শঙ্করী দেবীর পুত্রবধূ বন্দনা নিজেকে যেরকম সহজ সরল মানুষ দেখাবার চেষ্টা করছে, বা সে যে বলছে এই ব্যাপারটাতে তার কোনো হাত নেই বা সে কিছুই জানে না। নির্মাল্য দে বা শঙ্করী দেবীর যে আত্মীয় স্বজনরা রয়েছে সবার মনে হচ্ছিল যে শঙ্করী দেবীর নিখোঁজ হয়ে যাওয়াতে কোথাও না কোথাও তার ছেলের বউ বন্দনা কালিতার অবশ্যই হাত রয়েছে। 2022 থেকে 2023 সাল চলে আসে। 7 মাস কেটে গেছিল, কিন্তু পুলিশের হাত এখনো খালি। পুলিশ কোনো ক্লু খুঁজে বের করতে পারেনি। 14 ফেব্রুয়ারি 2023 বন্দনা কালিতা এবারে জানতে পারে যে নির্মাল্য দে তার ব্যাপারে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছে। তার খুব রাগ হয়। সে সোজা চলে যায় পুলিশ কমিশনারের অফিসে। সেখানে গিয়ে পুলিশ টিমের বিরুদ্ধে একটা কমপ্লেন করে যে পুলিশ টিম ঠিকমতো তদন্ত করে দেখছে না তার শাশুড়িকে, তার হাজবেন্ডকে। এতটা লম্বা সময় তারা কোথায় চলে গেছে, কোথায় কিভাবে দিন কাটাচ্ছে, বা আদৌ তারা বেঁচে আছে কিনা সে জানে না। পুলিশ টিম কিন্তু নিজের কাজ না করে তাকে বিরক্ত করছে, তাকে বারবার ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ কমিশনার ব্যাপারটাকে খুব ভালোভাবে শুনেছিলেন, একটা স্পেশাল টিম তৈরি করেছিলেন নিখোঁজ হয়ে যাওয়া মা আর ছেলেকে খোঁজার জন্য। কিন্তু যে টিমটা তৈরি করা হয়েছিল তারা বিশেষভাবে নির্মাল্য দের রিকোয়েস্টে শঙ্করী দেবীর যে পুত্রবধূ তার উপর নজর রাখতে শুরু করেছিল। তার উপর নজর রেখে তারা যেটা দেখতে পেয়েছিল, তাদের মনে হয়েছিল যে স্বামী আর শাশুড়ি হারিয়ে গেছে, কিন্তু সেই মহিলা সব জায়গায় গিয়ে মেলামেশা করছে, খুব হাসি মুখে দিন কাটাচ্ছে। সেই সঙ্গে সেই সঞ্চিত টাকা থেকে মাঝে মধ্যেই টাকা তুলছে, আরামদায়ক বিলাসপূর্ণ একটা জীবনযাপন করছে। আর বিভিন্ন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদের কাছে আলাদা আলাদা রকম গল্প বলে রেখেছে নিজের হাজবেন্ড আর শাশুড়ির নিখোঁজ হয়ে যাওয়া। ব্যাপারটা পুলিশের সন্দেহটা বাড়িয়েছিল। 19 ফেব্রুয়ারি 2023-এ বন্দনাকে কাস্টডিতে নেওয়া হয়। নির্মাল্য দের জিজ্ঞাসাবাদ তার আগে বহুবার হয়েছিল। নির্মাল্য দের ওপরেও পুলিশ টিম কিন্তু সন্দেহ করেছিল, কিন্তু নির্মাল্য দেকে ছেড়ে দেওয়া হলেও বন্দনাকে পুলিশ কাস্টডিতে রেখে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তারপরে শুরু হয় কড়াভাবে জিজ্ঞাসাবাদের পালা। একটা সময় বন্দনা কালিতা বাধ্য হয়েছিল মেনে নিতে যে এই ঘটনার পেছনে সে রয়েছে। সে নিজে হাতে নিজের বয়ফ্রেন্ডের সাথে নিজের শাশুড়িকে, নিজের হাজবেন্ডকে শেষ করে দিয়েছে। কি ছিল সেই ঘটনাটা, বা কি পুলিশ টিম বন্দনার কাছে জানতে পেরেছিল, সেটা এবার বলবো। 2010 সালে বন্দনার যখন বয়স অনেকটাই কম, তখন দেখা হয়েছিল শঙ্করী দেবীর একমাত্র পুত্র অমরজ্যোতি দের সাথে। দুজনেই তখন বয়স কম, দুজনের দুজনকে খুব পছন্দ হয়েছিল, দুজনের বন্ধুত্ব শুরু হয়েছিল। বন্ধুত্বের পর শুরু হয়েছিল প্রেম। প্রেমের পর তারা দুজনের সাথে বিয়ে করতে চাইছিল। শঙ্করী দেবীকে শঙ্করী দেবীর ছেলে এসে জানায় ব্যাপারটা যে সে বিয়ে করতে চায়। শঙ্করী দেবী রাজি ছিলেন না, কারণ ছেলে দায়িত্ববান নয়, কোনো কাজই করে না, শুধু টাকা পয়সা, ঘোরাঘুরি, নেশা ইত্যাদিতেই সময় কাটায়। আর বন্দনার বাড়ির লোকজনও রাজি ছিল না শঙ্করী দেবীর ছেলের সাথে বিয়ে দিতে, কারণ টাকা পয়সা, ফ্ল্যাট যা কিছু আছে সবই মায়ের, ছেলে তো রোজগার করে না। তাই জন্য বিয়ে দিতে রাজি ছিল না মেয়ের বাড়ির লোকজন। ছেলে আর মেয়ে তাদের দুজনকেই আটকানো যায়নি। তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে আলাদা একটা সংসার শুরু করেছিল দুই বাড়ির লোকজনের অমতে। 2010 সালের প্রথম দিকে তারা বিয়ে করেছিল, তবে শেষের দিকে শঙ্করী দেবী নিজের একমাত্র ছেলে আর ছেলের বউকে নিজের ফ্ল্যাটেই ডেকে নিয়েছিলেন,
কারণ তিনি ছেলেকে ছাড়া কখনোই থাকেননি, সবসময় ছেলেকে নিয়ে থাকতেন। তার যা কিছু সবটাই ছেলের, এটাই তিনি মনে করতেন। ছেলের বউ তার ফ্ল্যাটে চলে আসে। নুন মাটি অ্যাপার্টমেন্ট নামের একটা অ্যাপার্টমেন্টে তার একটা বিলাসবহুল ফ্ল্যাট ছিল। সেখানে এসে ছেলের বউ আর শাশুড়ি তিনজন থাকা শুরু করে। তবে খুব বেশি দিন কাটেনি, পুত্রবধূর সাথে শঙ্করী দেবীর রোজ ঝগড়া শুরু হয়। শঙ্করী দেবী একটা সময় নিজের ওই ফ্ল্যাটটা ছেলে আর বউকে থাকার জন্য ছেড়ে দিয়ে নিজের অন্য একটা ফ্ল্যাটে গিয়ে উঠেছিলেন। তার সাথে এটাও বলে রাখি, শঙ্করী দেবীর মোট 5খানা ফ্ল্যাট। 3খানা ফ্ল্যাটে তিনি নিজে থাকতেন। যখন যেখানে ইচ্ছা হতো সেই এরিয়া ফ্ল্যাটে গিয়ে থাকতেন। নিজের ব্যবহারের জন্য তিনি 3খানা ফ্ল্যাট রেখেছিলেন, আর বাকি 2খানা ফ্ল্যাট তিনি রেন্টে দিয়ে রেখেছিলেন। এটা থেকেই শঙ্করী দেবীর, তার ছেলের বউয়ের বিলাসবহুল জীবনটা কাটছিল। তবে শঙ্করী দেবীর সাথে শঙ্করী দেবীর পুত্রবধূর ঝামেলার একটাই বিশেষ কারণ, যে সে চাইছিল শঙ্করী দেবীর সমস্ত টাকা পয়সাগুলো যেন তার হাতে থাকে, সে ইচ্ছা মতো খরচ করবে। শঙ্করী দেবী বয়স হয়েছে, তিনি যেন নিজের টাকা পয়সাগুলো সব ছেলের বউয়ের হাতে ছেড়ে দেন, যেটা শঙ্করী দেবী কোনোদিনই করেননি। শঙ্করী দেবী ছেলে আর ছেলের বউকে ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে অন্য ফ্ল্যাটে থাকতে গেছিলেন, কিন্তু ছেলে আর ছেলের বউয়ের মধ্যে অশান্তিটা বন্ধ হয়নি। তারা দুজন আগের থেকেও বেশি ঝগড়া ঝামেলার মধ্যে দিয়ে দিনগুলো কাটাচ্ছিল। তাদের দুজনের ঝামেলার একটা বিশেষ কারণ হচ্ছে, শঙ্করী দেবীর কাছে টাকা চেয়ে তাদের কাটছিল। অমরজ্যোতি দে, বন্দনার হাজবেন্ড, কোনো কাজ করতো না, তবে নেশা করতো প্রতিদিন। তাকে বললেও সে কোনো কাজ করতো না। সে মায়ের টাকাতেই দিন কাটাতো, মায়ের কাছে টাকা চেয়ে আনতে হতো। স্বামী চেয়ে টাকা এনে স্ত্রীকে খুব বেশি বা তার যতটা দরকার ততটা টাকা দিতে পারছিল না। দিন দিন তাদের দুজনের মধ্যে ঝামেলা বাড়ছিল। একটা সময় বন্দনা ঠিক করে যে সে পুরনো যে কাজ আগে করতো সেটা করবে। সে জিম ট্রেনারের কাজ শুরু করে। অন্য কারো জিমে সে প্রত্যেক দিন গিয়ে ট্রেনারের কাজ করত। তার কিছু রোজগার হচ্ছিল, তাতেই তার চলছিল। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভীষণ খারাপ হয়ে গেছিল। স্বামী বেশিরভাগ সময় নেশাগ্রস্ত অবস্থায় ফ্ল্যাটে পড়ে থাকত। স্ত্রী নিজেরটুকু ব্যবস্থা করার চেষ্টা করছিল। এদিকে স্ত্রী জিম যাওয়া আসা ইত্যাদি করতে গিয়ে একজন ট্যাক্সি ড্রাইভার, নিজের ট্যাক্সি ছিল তার সাথে বন্দনার বন্ধুত্ব হয়। প্রথমে আলাপ দিয়েই শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। সেই ট্যাক্সি ড্রাইভার একজন আনম্যারিড ট্যাক্সি ড্রাইভার, তার নাম ছিল ধান্তি ডেকা। এক সময় ধান্তি ডেকা আর বন্দনা ঠিক করে তারা দুজন বিয়ে করবে, একসাথে সংসার করবে, একসাথে বাকি জীবনটা কাটাবে। কিন্তু পথের কাঁটা একটাই, হাজবেন্ড আছে, হাজবেন্ডকে ছেড়ে ধান্তির সাথে থাকতে হবে। হাজবেন্ডকে ছাড়তে হবে মানে ডিভোর্স করতে হবে। যদি ডিভোর্স করা যায় তার থেকে কিন্তু কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, কারণ হাজবেন্ডের কাছে কোনো টাকা পয়সাই নেই। যা টাকা পয়সা আছে সবটাই তার শাশুড়ির কাছে আছে। তাহলে এমন কিছু একটা করতে হবে যাতে শাশুড়িকে আর হাজবেন্ডকে পথ থেকে সরিয়ে দেওয়া যায়। শাশুড়ির সমস্ত টাকার মালিক কিন্তু তার হাজবেন্ড, কারণ হাজবেন্ড একমাত্র ছেলে। তাহলে দুজনকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, তাদের টাকা পয়সাগুলো সব পাওয়া যাবে। তারপরে একজন জিম ট্রেনার আর একজন ট্যাক্সির চালক বা ট্যাক্সির মালিক দুজনে একসাথে সুখের সংসার করবে, এটাই তারা ঠিক করে। প্ল্যানটা হয়ে যায়। প্ল্যানের জন্য তারা বড় বড় প্লাস্টিক প্যাকেট
ধারালো অস্ত্র সব কিনে ব্যবস্থা করে ফেলে। ডেট ঠিক করা হয়। 26 জুলাই বন্দনা শাশুড়ির কাছে আসে। খুব ভালো করে ভালো ভালো গল্প করে। শাশুড়ি সন্দেহ করেনি। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ধান্তি ডেকা, তার বয়ফ্রেন্ড। কিছুক্ষণ পরে বয়ফ্রেন্ডের জন্য দরজা খুলে দেওয়া হয়। সে ভেতরে চলে আসে। ভদ্রমহিলাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। তারপরে তার শরীরটাকে 3 ভাগে ভাগ করে প্লাস্টিকে প্যাকেট করে তার বাড়ির ফ্রিজে রেখে দিয়ে বাইরে থেকে বন্ধ করে চলে আসা হয়। 3 দিন পর ধান্তি আর ধান্তির গার্লফ্রেন্ড বন্দনা আবার শাশুড়ির ফ্ল্যাটে যায়। 3খানা প্যাকেট বের করে কম্বলে জড়ায়। ধান্তির গাড়িতে সে কম্বল রাখা হয়। তারা ট্যাক্সি করে সোজা চলে গেছিল মেঘালয়ের পাহাড়ি এলাকায়। সেখানে পাহাড়ের উপর থেকে নিচে খাদে সেই কম্বল জড়ানো শাশুড়ির শরীরের যে 3খানা অংশ সেটা ফেলে দেওয়া হয়। আবার তারা দুজনে বাড়ি চলে আসে। ছেলে কিন্তু এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো, সে মায়ের কাছে খুব একটা যেত না। সেই জন্য সে বুঝতেও পারেনি যে তার মা হঠাৎ করে কোথায় চলে গেল। ঠিক তার পরের মাসে 17ই অগস্ট 2022 ধান্তি ডেকাকে নিজের বাড়িতে ডেকেছিল বন্দনা। বন্দনার হাজবেন্ড রোজকার মতো নেশাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে। ধান্তি আসে। ধান্তির সঙ্গে এসেছিল ধান্তির এক বন্ধু অরূপ ডেকা। অরূপ ডেকাকে 2 লাখ টাকা দিয়েছিল বন্দনা আর এই কাজের সঙ্গে তাকে যুক্ত করেছিল। 3 জনে মিলে একই রকম ভাবে যেমনটা তার মাকে করা হয়েছিল ঠিক তেমনি অমরজ্যোতি দেকে শেষ করে ফেলা হয়। শরীরের করা হয় 5খানা টুকরো, প্লাস্টিকে প্যাকিং করা হয়। তার বডিটা কিন্তু আর ফ্রিজে রাখা হয়নি। দিনের দিন কাজটা সারতে হবে, সেই জন্য তারা নিজেদের এই কাজের সময় অরূপ ডেকাকেও সঙ্গে নিয়েছিল। 3 জন থাকলে সুবিধা হবে। 3 জনে মিলে সেই একইভাবে কম্বল জড়িয়ে বডিটাকে ট্যাক্সিতে রেখে সোজা চলে যায় মেঘালয়ের জঙ্গলে পাহাড়ের উপর। আবার পাহাড়ের উপর থেকে নিচে সেই কম্বল জড়ানো বডির অংশগুলো ফেলে দেওয়া হয়। ফিরে আসে নিজের নিজের বাড়িতে, স্বাভাবিক জীবনে ফিরে যায়। বন্দনা হয়তো পুলিশ স্টেশনে যেতও না, কিন্তু শঙ্করী দেবীর কিছু আত্মীয় স্বজন শঙ্করী দেবী হারিয়ে গেছে বলে তারা পুলিশ স্টেশনে যাবে বলে ঠিক করছিল। তারা খোঁজাখুঁজি করছিল। তারা বারবার ফোন কলে বন্দনাকে জিজ্ঞেস করছিল যে তার শাশুড়ি কোথায় আছে। সেই জন্য বন্দনার মনে হয় যে তারও পুলিশ স্টেশনে যাওয়া উচিত। যদি সে পুলিশ স্টেশনে যায় তাহলে পুলিশের বা অন্যান্য আত্মীয় স্বজনের তার উপর সন্দেহ হবে না। সেই জন্য সে পুলিশ স্টেশনে গেছিল। আর সেই জন্যই সে বারবার পুলিশ স্টেশনে গেছিল আর কমিশনারের অফিসে গিয়ে পুলিশ টিমের কমপ্লেনও করেছিল যে পুলিশ টিম ঠিক করে কাজ করছে না। শেষ পর্যন্ত 3 জনকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে তারা দেখিয়ে দিয়েছিল যে কোথায় গিয়ে তারা বডির টুকরোগুলো ফেলেছে। সেখান থেকে বডির অংশগুলো উদ্ধারও করা হয়েছিল। তারা যে ধারালো অস্ত্র দিয়ে কাজটা করেছিল সে অস্ত্রটাও উদ্ধার হয়েছিল। 9 নভেম্বর 2023 প্রথমে জামিনে মুক্তি হয়েছিল পুত্রবধূ বন্দনার। তারপরে একে একে ছাড়া পেয়েছিল অরূপ ডেকা আর ধান্তি ডেকা। বর্তমানে তারা সবাই জামিনে মুক্ত আছে, তবে তাদের কেসটা কোর্টে বিচারাধীন। শেষ পর্যন্ত তাদের কি শাস্তি হচ্ছে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লেগেছে নিশ্চয় কমেন্টে জানাবেন। আপনাদের সাথে আরো অনেক অনেক গল্প হবে।